রাঙামাটিতে খুলেছে দোকানপাট, শপিং মল, চলছে যানবাহন। সাজেকে এখনো আটকা পর্যটকরা। খাগড়াছড়িতে পরিস্থিতি প্রায় স্বাভাবিক। ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুতর আহতদের সেবায় কাজ শুরু করেছে চীন চিকিৎসক দল, পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছত্রছায়ায় কোটিপতি। সাইকেল শোরুমের কর্মচারী সাইমুন আছে গাড়ি বাড়ি ফ্ল্যাট সবই আইনের আওতায় আনার দাবি। নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। নতুন মুখ বামপন্থী অনুরা। অবসান হলো রাজাপাকসে পরিবারের ১.৫ দশকের আধিপত্যের। এবং লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি আর্সেনাল ম্যাচ ড্র। সংবাদ সকালে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। ৩ দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। গত রোববার ১৪৪ ধারা প্রত্যাহারের পর কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। বিকেলে সম্প্রীতি সমাবেশ এবং সন্ধ্যায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক হয়ে আসে শহরের পরিস্থিতি। সোমবার সকাল থেকে চলাচল শুরু করেছে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এদিকে প্রায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতেও। খুলেছে দোকানপাট, চলছে ছোট বড় যান। স্বাভাবিক পরিস্থিতি বান্দরবানেও। সার্বিক পরিস্থিতি জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, আজ পরিস্থিতি কেমন দেখছেন? সাজেকে আটকে পড়া পর্যটকদের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। জেসিকা, গত ২-৩ দিনের যে থমথমে পরিস্থিতি ছিল, সেই থমথমে পরিস্থিতি থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির। ঠিক চেনা ছন্দে আবারও ফিরতে শুরু করেছে এই পার্বত্য জনপদ। আজ রবিবার সকাল থেকে আসলে শহরের একমাত্র যে গণপরিবহন সিএনজি অটোরিকশা, সেটি সম্পূর্ণরূপে চলাচল শুরু হয়েছে এবং রাঙামাটি থেকে ছেড়ে যেতে শুরু করেছে দূরপাল্লার বাস। গতকাল দুপুর ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, সেই ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিকেলে পরিবহন এবং শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পরেই প্রত্যাহার করে নেওয়া হয় পরিবহন ধর্মঘট। কিন্তু ঢাকা থেকে যে ৭২ ঘন্টার যে অবরোধের ডাক দেওয়া হয়েছিল, সেই অবরোধ প্রত্যাহার করা হয়নি। কিন্তু আমি জানিয়ে রাখতে চাই যে আসলে অবরোধের খুব বেশি প্রভাব পার্বত্য জেলাতে পড়েনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ধীরে ধীরে দোকানপাটগুলো খুলছে, ক্রেতা এবং বিক্রেতাদের সমাগমও ধীরে ধীরে বাড়ছে। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যে বনরূপা বাজার রয়েছে, সবচেয়ে বড় কাঁচা বাজার, সে কাঁচা বাজার আমরা ঘুরে দেখেছি। সেখানেও ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষজন আসলে আসছেন কেনাকাটা করার জন্য। আর এদিকে সাজেকে প্রায় ১৫০০ পর্যটক শুক্রবার থেকে আটকা পড়ে আছেন, কিন্তু অবরোধ প্রত্যাহার করা না হওয়ার কারণে আসলে সাজেক থেকে পর্যটকরা এখনো ফিরতে পারেননি। আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইফয় চৌধুরী জয়ের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পর্যটকরা আসলে ওখানে নিরাপদে আছেন এবং পর্যটকদেরকে তারা রুম ভাড়ার ক্ষেত্রে ৭৫% ছাড় দিয়েছেন এবং যতদিন তারা থাকবেন তারা এই ৭৫% ছাড় ভোগ করতে পারবেন। তো আসলে সাজেক থেকে পর্যটকদের ফেরার ব্যাপারে হয়তো আজ কোনো একটা সিদ্ধান্ত হতে পারে। তো যখন জেলা প্রশাসন এবং বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো বা পর্যটকদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর এসকর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হতে পারে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং সাজেক আটকে পড়া পর্যটকদের সর্বশেষ। জেসিকা। মিশু, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু মল্লিক। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, আজ কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা। আজকে
72 ঘন্টা অবরোধের কিন্তু শেষ দিন। আপনি যদি একটু আপনাকে একটু দেখায় যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু খাগড়াছড়িতে কিন্তু আভ্যন্তরীণ সড়কে যান চলাচল কিন্তু বাড়ছে। যদিও বা গত কয়েকদিন ধরে একই চিত্র, শান্তিপূর্ণভাবে আসলে এই 72 ঘন্টার এই অবরোধ কিন্তু পালিত হচ্ছে। মূলত মামুনকে পিটিয়ে হত্যার ঘটনার পর যে হামলা, অগ্নিসংযোগ কিংবা পুলিশ যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতেই মূলত এই অবরোধ চলছে। তবে সময়ের সাথে সাথে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। মানুষের মধ্যে ভিতরে ওদের উৎকণ্ঠা থাকলেও কিন্তু পরিবেশ শান্তিপূর্ণ বলা যেতে পারে। আর এই যে ঘটনায় মূলত যে বাজার কিংবা স্কুলগুলোতে পাহাড়িদের উপস্থিতি কিন্তু আশানুরূপ কম বলা যেতে পারে। তো হয়তোবা কাল অবশ্য পশ্চিম মধ্যে অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করা যায়। এবং খাগড়াছড়িতে ইতিমধ্যে কিন্তু শান্তি সম্প্রীতি বজায় রাখতে পুলিশ, সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সভা সেমিনার করা হচ্ছে, যেখান থেকেই তারা বার্তা দিচ্ছেন যেন পুরাতন সেই শান্তিপূর্ণ সহাবস্থানটা যেন চলে আসে। একই সাথে এই যে গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক যে গুজবগুলো মূলত পরিবেশ এতটা খারাপ করে তুলেছে, সেই গুজবের ব্যাপারে সচেতন থাকার ব্যাপারও বলছেন। তবে এখন পর্যন্ত এই যে সড়ক অবরোধ, সেই সড়ক অবরোধে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা খবর পাইনি। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপু দত্ত। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসা চীনের চিকিৎসক দলটি কাজ শুরু করেছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করতে এখন সেখানে অবস্থান করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, চীনের বিশেষজ্ঞ দলটির আজকে কোথায় কোথায় যাওয়ার কথা রয়েছে, কি তথ্য জানতে পেরেছেন আপনি? তাদের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে চীনের যে বিশেষজ্ঞ দলটি সেটা কিন্তু সকাল 7:30-8টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল যেটি সেখানে এসেছে এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং দফায় দফায় চিকিৎসক এবং এখানকার হাসপাতাল পরিচালক আবুল খায়ের চৌধুরীর সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন এবং এখানকার যেসব টেকনিক্যাল সাপোর্ট রয়েছে সেগুলো আদৌ এসব রোগীদের জন্য পর্যাপ্ত কিনা সে বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এখানে যে 42 জন রোগী ভর্তি রয়েছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে চোখে আঘাত পেয়েছেন, বিশেষ করে সবাই কিন্তু গুলির স্প্লিন্টারে আঘাত পেয়েছেন এবং তাদের এর আগে কিন্তু অনেকেরই কয়েক দফা অপারেশন হয়েছে। এরপরে কিন্তু রেটিনার যে সব সার্জারি সেগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে এবং তাদের চোখের ভিতরে যে প্রদাহ রয়েছে সেগুলো যাতে কোনোভাবে আর না বাড়ে সে ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিয়ে আসছেন। এবং চীনের যে বিশেষজ্ঞ দলটি রয়েছে তারা যেটি বলছেন যে কোনোভাবে যেন তাদের রোগের যে পরিমাণ সেটি আর না বাড়ে সে ব্যাপারে কিন্তু তাদের প্রাথমিক পদক্ষেপ এবং যদি প্রয়োজন হয় তাদের উন্নত চিকিৎসার জন্য সেটি যদি দেশের ভিতরে অর্থাৎ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যেসব ফ্যাসিলিটি রয়েছে এই ফ্যাসিলিটির মধ্য থেকে যদি তারা চিকিৎসা দিতে পারে এবং অপারেশনগুলো সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু সেটাই করবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে চীনে বা দেশের বাইরে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবেন। এবং এই টিমের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর যে হাসপাতাল শাখার পরিচালক মাইনুল হাসান সোহেল এসেছিলেন, তিনিও যেটি বলছেন যে দেশের বাইরে আরো চায়নার বাইরে আরো কয়েকটি দেশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা এইসব রোগীদের আসলে সর্বোচ্চ চিকিৎসা কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন এবং কোনো ধরনের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে তারা কিন্তু চিকিৎসকরা সর্বোচ্চ সতর্ক এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছেন বলে আমাদেরকে বলছেন। তো এই ছিল জেসিকা আমার কাছে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। দেখছেন সংবাদ সকাল। নারায়ণগঞ্জের ফতুল্লার সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সাইমুম ছিলেন কর্মচারী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় বনে গেছেন কোটিপতি। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি সবই আছে তার। সাইমুমকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সাইমুম এক যুগ আগেও ছিলেন বাবার দোকানের কর্মচারী। এরপর ঢাকার একটি মোটরসাইকেল শোরুমে 20,000 টাকা বেতনে চাকরি নেন। সে সময় সম্পর্ক গড়ে ওঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস মনিরের সঙ্গে। ঘনিষ্ঠতা গড়ে তোলেন মন্ত্রীর সঙ্গেও। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক আইজিপি বেনজিরের সঙ্গেও সুসম্পর্ক ছিল তার। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বনে গেছেন কোটিপতি। অভিযোগ রয়েছে নিয়োগ ও বদলি বাণিজ্য, বিমানসহ বিভিন্ন কেনাকাটার মধ্যস্থতায় কমিশন নিয়ে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন সাইমুম। তার নামে রয়েছে ঢাকায় আলিশান ফ্ল্যাট, ব্র্যান্ডের গাড়ি, ফতুল্লায় বিলাসবহুল বাড়ি ও জমি। এছাড়া রাজধানীর বোট ক্লাব গুলশান ক্লাবের সদস্য। গুলশান, বনানী ও উত্তরার মতো অভিজাত এলাকায় গড়ে তুলেছেন অফিস। সব জেনেও ভয়ে এতদিন প্রতিবাদ করতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগের আমলে দেখছি মসজিদ ভিন্দা রাস্তাঘাটে মানুষটা আতঙ্ক লাগা বা অনেক ভয়ভীতি দেখা, এইভাবে জীবনযাপন তারা করে গেছে। সাইমন এক দশক আগেও ভাই সিমেন্টের ব্যবসা পরিচালনা করত, এখন দেখি ভাই দামি দামি গাড়ি দিয়ে আসা যাওয়া করে। যত ধরনের এখানে অপকর্মী হয়, অপকীর্তি হয়, এগুলির সব উঠানো টাকা উঠানোর দায়িত্ব থেকে শুরু করে সব কিছুর সাথে সে জড়িত। এসব বিষয়ে জানতে সাইমুমের ফতুল্লা বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, আর মুঠোফোন বন্ধ। সাইমুমকে আইনের আওতায় আনার দাবি সুজনের। এই পুলিশের ছত্রছায়ায় এবং নানান রকমের দুর্নীতি করে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সাথে লিয়াজু রেখেও বিভিন্ন রকম টাকা কামিয়েছে এমন সাইমনদের অভাব নেই নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে। আমরা তাদেরকে ধরে খুঁজে তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। সাইমুম সহ তার সহযোগীদের আইনের আওতায় আনা গেলে বেরিয়ে আসবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অবৈধ সম্পদের নানা হিসাব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবছর পরপর 3 দফা বন্যায় নষ্ট হয়েছে রোপা আমন। পানি নেমে যাওয়ার পর সেই জমিতে আবারও আমন চাষ করে ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত কৃষকেরা। তবে হাওর ও নিম্নাঞ্চলে বীজতলার সংকটে পড়ে আছে বিপুল পরিমাণ আবাদি জমি। সালেলাহি কুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর বন্যা প্রতিরক্ষার বাঁধ ভাঙনে কোলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলার 15,200 হেক্টর রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকদের প্রায় 187 কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন হাজারো কৃষক। তবে উঁচু এলাকা থেকে চড়া দামে বয়স্ক চারা কিনে আবাদের শেষ সময়ে রোপণ করাতে ফলন নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা। পানি নিয়ে নিচে গিয়া নেওয়ার পরে আরবার ওখানে আমরা রোরাম ঋণ করিয়া ক্ষতিগ্রস্ত হইয়া তোমার পয়সা করে ঋণ করিয়া আনছি। ওখান যদি আল্লাহ দেয় না তার কি ধানের যদি দাম না বাড়ে তা আমরা তো মাঠে মরা। 2বার রইছি, রোয়ার বাদে পানি মারিয়া নিয়ে গেছি, ওখান আবার রোরাম আশ্বিন মাসের পয়লা, ওখান বুড়া আলি, ওখান দেখি ধান হইলে তো হইছে, না হইলে তো নাই। আমরা পানিয়া ক্ষতিগ্রস্ত করছে, 2বার রইছি রোয়া নিছে গিয়ে, ওখান 3 বেলা নম্বর রোয়ারাম তোরা উড়া আলি দিয়া। আমরা তো বুঝলাম না, এখন মনে বুঝেন না, বাচ্চা কাচ্চা তো ফালতাম হইব। আমরা তো কোনো খাবো না, আমরা কৃষক মানুষ, আমরা কেউ নিত না। এখন আমরা বয়স হয়ে গেছে গিয়া, আমরা এছাড়া সাথে এছাড়া কোনো উপায় নাই আমরা। এখন আমরা 3 নম্বর বার আমরা ররাম, কিন্তু জানি না এখন ধান হইব কিনা, না সময় হয়ে গেছে গিয়া। যাই পাই যদি ধানের দামটা বাড়তে থাকে আমরা সাধারণ কৃষকরা কিছু লাভবান হইব। কৃষি বিভাগ বলছে দেরিতে রোপণে সঠিক পরিচর্যায় ভালো ফলন পাওয়া যাবে। কৃষক ভাইরা রোপণের কাজ করতেছে, যদিও দেরিতে করছে, তবুও বেশি পরিমাণে সার এবং অন্যান্য উপকরণ দিয়ে আমরা সহিত করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষক ভাইরা ভালো ফলন পাবে বলে আশা করছি। চলতি মৌসুমে 1,01,350 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকে।
ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে নবনির্বাচিত প্রেসিডেন্টের ওপর আস্থা রেখেছেন লঙ্কানরা। এর মধ্য দিয়ে তরুণরা দেশ গড়ার সুযোগ পাবে বলে আশাবাদী তারা। এদিকে নির্বাচিত হয়েই দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন দিশানায়েকে। আরো জানাচ্ছেন আফরিন মৌ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করা হয় বামপন্থী রাজনীতিক ও ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি অ্যালায়েন্সের প্রার্থী অনুরাকুমারা দিশানায়েকের। এর পরপরই আনন্দ উদযাপনে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নবনির্বাচিত প্রেসিডেন্টের উপর আস্থা লঙ্কানদের। আমরা আমাদের কমরেডদের যা বলেছি তা হলেও একটি দল হিসেবে কাজ করুন, এই দেশকে সংকট থেকে তুলে নিন এবং উন্নয়ন করুন। আমরা এই নতুন প্রেসিডেন্টের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করব। খারাপ রাজনীতিবিদরা ৭৬ বছর আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। এই পরিবর্তন আমাদের প্রয়োজন। আসলে আমরা আশা করি নতুন প্রেসিডেন্ট আরো ভালো কিছু করবেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরাকুমারা দিশানায়েকে ৪২.৩১% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট। ১৭% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দ্বিতীয় দফায় ভোট গণনার পর স্থানীয় সময় রোববার রাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিশানায়েকে রাষ্ট্রদ্বীপটির প্রথম বামপন্থী রাষ্ট্রপ্রধান হয়ে ইতিহাস গড়লেন। একই সঙ্গে টানা ১.৫ দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ভাষণ দেন দিশানায়েকে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দেশকে সংকট থেকে উদ্ধার করার জন্য জনগণের নতুন সরকার দরকার ছিল। এটি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের মূল বিষয়। খাদ্য, জ্বালানি, ঔষধসহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে ২০২২ সালে সড়কে নামেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে। গোতাবায়া দেশ ছেড়ে পালালে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।